আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাসরুমে। বাংলা ক্লাসরুমের আজকের আয়োজনে থাকছে ধ্বনি প্রকরণ। ধ্বনি প্রকরণের যেই বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা কয়েকটি ক্লাসে ভাগ করেছি। সেই ক্লাসগুলোর মধ্যে আজকে আমাদের এটি প্রথম ক্লাস। এবং বলে রাখি এই ক্লাসটি অ্যাডমিশন থেকে শুরু করে যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সমানভাবে গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে ক্লাসের ভেতরে প্রবেশ করি। শুরুতে আমরা ধ্বনি প্রকরণ থেকে কিছু মৌলিক তথ্য জেনে নিই। আমি স্ক্রিনে দেখিয়েছি ধ্বনির প্রকরণ, অর্থাৎ স্ক্রিনে দেখা যাচ্ছে দুইটি শব্দ, ধ্বনি প্রকরণ। ওকে, আমরা যদি শব্দ দুটিকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে আমরা এই শব্দ দুটির পরিচয় হিসেবে পাই ধ্বনি, আমরা পাই ধ্বনি, আরেকটি হলো প্রকরণ। ওকে, ধ্বনি শব্দের অর্থ হলো অর্থপূর্ণ আওয়াজ, অর্থাৎ যে আওয়াজটা হবে সেই আওয়াজটা ধ্বনির তখনই হবে যখন এটি অর্থপূর্ণ হবে, অর্থাৎ অর্থপূর্ণ আওয়াজ। অন্যদিকে প্রকরণ শব্দের অর্থ হলো অর্থায়ী, অর্থায়ী অর্থাৎ ধ্বনি শব্দের অর্থ অর্থপূর্ণ আওয়াজ, আর প্রকরণ শব্দের অর্থ হলো অধ্যায়, অর্থাৎ আমরা এটিকে বলতে পারি ধ্বনির অধ্যায়। ওকে, আমরা যদি ধ্বনি শব্দটির দিকে তাকাই তাহলে দেখতে পাই যে এটির অর্থ হচ্ছে অর্থপূর্ণ আওয়াজ এবং এটির ব্যাকরণিক পরিচয়, যে ব্যাকরণিক পরিচয় আছে সেই ব্যাকরণিক পরিচয়ের দিক থেকে এটি হলো বিশেষ্য পদ, বিশেষ্য পদ অর্থাৎ নাউন। আবার যদি দেখি যে এই যে ধ্বনি শব্দটি আমাদের বাংলা ব্যাকরণে এসেছে বা বাংলা ভাষায় এসেছে, এটির উৎস কি? উৎসগত দিক থেকে আমরা দেখতে পাই এটি তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। আবার এই শব্দটির দিকে যদি আমরা এই শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাই ধ্বনি, ধয় বয় ন যোগ ই সমান সমান কি? ধ্বনি। ওকে, এটা হচ্ছে এটার সামনে একটি সংস্কৃত ধাতুমূল দিতে হবে, কারণ এটা হচ্ছে সংস্কৃত ক্রিয়ামূল আর এটা হলো প্রত্যয়, অর্থাৎ এটি সংস্কৃত কৃৎ প্রত্যয় সাধিত একটি শব্দ। অন্যদিকে যদি প্রকরণ শব্দটির দিকে আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই এটিও যেহেতু একটি টপিকের নাম, সুতরাং এটি নাউন বা বিশেষ্য। আবার এটির যদি আমরা উৎস দিকে লক্ষ্য করি তাহলে এটি উৎসগতভাবে তৎসম ভাষার শব্দ, তৎসম বা সংস্কৃত। ওকে, এরপরে যদি আমরা এই শব্দটিকে একটু বিশ্লেষণ করি তাহলে আমরা পাই প্র যোগ প্রি যোগ অন সমান সমান প্রকরণ, প্রকরণ। ওকে, তো এই যে প্র যেই শব্দটি যুক্ত হয়েছে শব্দটির পূর্বে, অর্থাৎ এই যে এটা এর পূর্বে যে প্র শব্দটি যুক্ত হয়েছে, এই প্র শব্দটি হলো সংস্কৃত বা তৎসম উপসর্গ। আমরা জানি উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু অর্থ দোতনা সৃষ্টি করতে মানে দোতনা সৃষ্টি করতে পারে, অর্থাৎ নতুন নতুন অর্থ দিতে পারে। তো ঠিক তেমনি এটি নতুন অর্থ দেয় বা এই মূল অংশটির সামনে বসে শ্রীবৃদ্ধি করেছে বা অর্থের সম্প্রসারণ বলি বা সংকোচন বলি বা অর্থের পরিবর্তন ঘটিয়েছে। তো এইটাকে আমরা বলবো উপসর্গ, অর্থাৎ প্রকরণ শব্দে একটি উপসর্গ আছে, সেটা হলো প্র উপসর্গ। অন্যদিকে যে ক্রি আর অন যুক্ত হয়েছে, ক্রি এর সাথে অন, এটি হলো প্রত্যয়, অনটি হলো প্রত্যয়, আর ক্রিটি হলো প্রকৃতি, অর্থাৎ সংস্কৃত ক্রিয়া প্রকৃতি। মোট কথা দাঁড়ায় প্রকরণ শব্দে একটি তৎসম উপসর্গ আছে এবং এর মধ্যে যে ধাতুমূল আছে সেটি হলো ক্রি, এর মধ্যে যে প্রত্যয় আছে সেটি হলো অন, এবং এই প্রকরণ শব্দটি সংস্কৃত কৃৎ প্রত্যয় সাধিত শব্দ, অর্থাৎ
প্রকরণ শব্দটি প্রত্যয় সাধিত শব্দ, ধ্বনি শব্দটিও প্রত্যয় সাধিত শব্দ। অর্থাৎ আমরা এই শব্দ দুটির যে বিশ্লেষণ, এই বিশ্লেষণ সম্পর্কে আমরা জানতে পেরেছি। ওকে, এরপরে আমরা আসি যে ধ্বনি কথাটি বলছি, ধ্বনি কথাটি বলছি, এই ধ্বনিটা কি? ধ্বনিটা হলো অর্থপূর্ণ আওয়াজ। শুরুতেই আমি বলেছি ধ্বনির সাথে আমরা একটু বর্ণটাকে মিলিয়ে পড়ি। ধ্বনি বর্ণ অর্থাৎ আমরা যে আওয়াজ করছি অর্থাৎ অর্থপূর্ণ, যেমন এই যে বলছি ক, খ, গ, ঘ, এইভাবে যে আওয়াজগুলো বের হচ্ছে, এই আওয়াজ যখন আমরা মুখে মুখে উচ্চারণ করি তখন সেটি হয় ধ্বনি। আর যখন এই আওয়াজগুলোকে আমরা লিখে ফেলি, এই যে লিখে ফেলেছি, যখন আমরা এইভাবে লিখে ফেলি তখন এটি হয়ে যায় বর্ণ। এবং একটি বিষয় মনে রাখতে হবে, এই ধ্বনিগুলো পাশাপাশি যুক্ত হয়ে এক বা একাধিক ধ্বনির সমষ্টি একটি শব্দ গঠন করে। যেমন আমি যদি বলি খ গ খগ, ঠিক আছে, খগ হচ্ছে একটি শব্দ। আবার যদি বলি যে হ, এই হটিও একটা শব্দ। কিভাবে? এই যে আমরা বলি না হ, এই তুই যাবি, তুই গেছিস ওখানে, হ্যাঁ গেছি, এই হ্যাঁ এর সময় আমরা অনেক সময় আঞ্চলিকভাবে হ বলি, হ বা না, এভাবে যে শব্দগুলো ইউজ করি তখন এগুলো একটা বর্ণ হলে, একটা ধ্বনি হলেও এগুলো শব্দের ন্যায় কাজ করে। বা খ, এই খ কিন্তু একটা শব্দ। কেমন? খতে হচ্ছে খেচর। তাহলে এই ধ্বনি বা ধ্বনি সমষ্টি শব্দের সৃষ্টি করে। অর্থাৎ ধ্বনি অর্থপূর্ণ আওয়াজ আর এর লিখিত সাংকেতিক রূপটা হচ্ছে বর্ণ। তাহলে ধ্বনি এবং বর্ণের মধ্যে যে তফাৎ, যে পার্থক্য, সেই পার্থক্যটা আমরা পারবো আশা করি। এরপরে যখন আমরা এই ধ্বনি বর্ণের শেষে বর্ণমালার দিকে লক্ষ্য করব, বর্ণমালা। আমরা যে ধ্বনি প্রকরণ পড়ছি, এই ধ্বনি প্রকরণের প্রথমে আমরা দেখলাম ধ্বনি বা ধ্বনি প্রকরণ শব্দ দুটির ব্যাখ্যা, এরপরে আমরা দেখলাম ধ্বনি বা বর্ণ। এবার আসি বর্ণমালা। আমাদের অনেক সময় জিজ্ঞাসা করে যে বাংলা ভাষায় বর্ণমালা কয়টি? আমরা অনেক সময় বলে ফেলি, অনেক সময় না, আমরা বলি 50টি বর্ণমালা, এটা আমরা উত্তর করি। কিন্তু আমাদের বর্ণমালা 50টি নয়, আমাদের বর্ণ সংখ্যা হলো 50টি। বর্ণ, আমাদের বর্ণ সংখ্যা 50টি, 50টি। আর আমাদের বর্ণমালা হলো একটি। আমাদের যে স্বরবর্ণ আছে, স্বরবর্ণ 11টি। ব্যঞ্জন বর্ণ যে আছে আমাদের, ব্যঞ্জন, ব্যঞ্জন আছে আমাদের 39টি। অর্থাৎ 39 আর 11 মিলে হয় 50। এই 50টি হলো আমাদের বর্ণ। আর এই 50টি বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা। অর্থাৎ সব বর্ণগুলো একত্রে একটি মালা গঠন করা হয়েছে, সেই মালাটির নাম হলো কি? সেই মালাটির নাম হলো বর্ণমালা। আশা করছি এই বিষয়টি ভুল হবে না। এখন আরেকটি বিষয় যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাই 11টি যে বর্ণ আছে, 11টি বর্ণ, স্বরবর্ণ যে 11টি বর্ণ আছে, এখানে অ আছে, আ আছে, রস্বই আছে, এইরকম বর্ণ আছে। অর্থাৎ আমরা সবগুলো সিঙ্গেল বর্ণ দেখতে পাই। সিঙ্গেল বর্ণ অর্থাৎ কোনো বর্ণই যুক্ত না, অর্থাৎ যুক্ত ব্যঞ্জন না। যেমন এই যে এই বর্ণটাকে আমরা দেখে থাকি, এই বর্ণটাকে আমরা দেখে থাকি, এগুলো হলো যুক্ত বর্ণ। আমাদের বর্ণমালায় আগে আমরা দেখতাম পড়ার সময় এই বর্ণটা থাকতো, মানে ওই যে যখন ছোট বাচ্চাদের যে বইগুলো আছে, যে বইগুলোতে আমরা দেখতাম যে এই বর্ণ আছে, কিন্তু আসলে আমাদের বর্ণমালায় এই বর্ণটি নেই। আমাদের যে বর্ণমালা 50টি বর্ণ, 50টি বর্ণের মধ্যে এই বর্ণের স্থান নেই। তো আমি যেই কথাটি বলতে চাচ্ছি যে আমাদের 50টি বর্ণের মধ্যে স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি, এর মধ্যে যে কয়টা বর্ণ আছে সবগুলো হলো সিঙ্গেল বর্ণ, অর্থাৎ একক বর্ণ। এর মধ্যে কোনো যুক্ত ব্যঞ্জন নাই, যে কারণে এই বর্ণ 50টিকে বলা হয় সরল বর্ণ। সরল বর্ণ বা অসংযুক্ত বর্ণ, অসংযুক্ত বর্ণ। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে বর্ণমালায় যে 50টি বর্ণ আছে, এই 50টি বর্ণকে বলা হয় সরল বর্ণ বা অসংযুক্ত বর্ণ। ওকে, এছাড়াও আমাদের যেই আধুনিক ব্যাকরণ বই আছে, অর্থাৎ নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বই আছে, সেই ব্যাকরণ বইতে আমরা বেশ কিছু বর্ণ দেখতে পাই, বেশ কিছু বর্ণ আমরা দেখতে পাই। এর মধ্যে হচ্ছে 4টি বর্ণের আমরা লিস্ট পেয়েছি। 4টি বর্ণ কি কি যদি আমরা দেখি, আমরা দেখতে পাই
যে এখানে আছে কার বর্ণ। কি বর্ণ? 1 নম্বরে যদি আমরা লিখি কার বর্ণ, 2 নম্বরে যদি আমরা লিখি তাহলে দেখব আমরা অনুবর্ণ। কি বর্ণ? অনুবর্ণ। 3 নম্বরে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ। আর 4 নম্বরে যদি আমরা দেখি আমরা দেখতে পাবো সংখ্যা বর্ণ। এই কয়েকটা বর্ণ নতুন বর্ণ, এই নতুন বর্ণ কিন্তু এগুলোর নামে নতুন, কিন্তু এগুলোর সাথে আমরা পরিচিত। তার পূর্বে আমি আরেকটি বিষয় একটু এখানে স্কিপ করে গেছি, সেটি হলো যে আমাদের স্বরবর্ণ যে 11টি আছে, ব্যঞ্জন আছে কয়টি? ব্যঞ্জন আছে 39টি। এই 39টি ব্যঞ্জনের মধ্যে মৌলিক ব্যঞ্জন আমাদের 30টি, আর এইখানে মৌলিক স্বর হচ্ছে আমাদের 60টি। মোট মৌলিক ধ্বনি যদি আমি বলি, মৌলিক ধ্বনি আমাদের আছে 37টি। তো এই তথ্যটা একটু জেনে রাখতে হবে, কারণ এই যে মৌলিক ব্যঞ্জনের সংখ্যা, এটা আমাদের বারবার মানে বেশ কিছু পরীক্ষায় এসেছে, সুতরাং এই তথ্যটা একটু গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমরা পরের যে পৃষ্ঠে আমরা দেখছিলাম যে আমাদের বর্ণমালার বর্ণগুলো ছাড়া আরো কয়েকটি বর্ণ আমরা দেখেছি। একটি হলো কার বর্ণ, আরেকটি অনুবর্ণ, যুক্তবর্ণ, সংখ্যা বর্ণ। এই বর্ণগুলোর কথা বলতে গিয়ে আমি আরেকটা বিষয় বলি যে আমাদের যে স্বরবর্ণ আছে, এই স্বরবর্ণের 2টা রূপ আছে। একটা হলো সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত রূপ, আরেকটা হলো পূর্ণরূপ। পূর্ণরূপ অর্থাৎ বর্ণমালায় যে রূপগুলো আছে সেগুলো হলো পূর্ণরূপ। অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, এইগুলো হচ্ছে পূর্ণরূপ। এছাড়া এইগুলোর পরিবর্তে ক্ষেত্র বিশেষে যেই ধ্বনিগুলো আসে, যেই চিহ্নগুলো আসে, সেগুলোকে বলা হয় কার চিহ্ন। যেমন সরেয়া তে আকার, ঋষিকার, দীর্ঘ ইকার, দীর্ঘকার, হ্রস্বকার, এরকম যে চিহ্নগুলো আছে এগুলো হচ্ছে কার চিহ্ন। এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। তো ঠিক তেমনি যে কার বর্ণ বলা হচ্ছে, এটা হচ্ছে এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপগুলো। এগুলোকে আলাদাভাবে আধুনিক যে ব্যাকরণ বই, এখানে আধুনিক ভাষা বিজ্ঞানীরা বা আধুনিক যে আমাদের রাইটাররা, ব্যাকরণবিদরা, তারা এইভাবে লিখেছেন। এরপরে যদি আমরা অনুবর্ণতে যাই তাহলে আমরা এইখানে 3 ধরনের অনুবর্ণ খুঁজে পাই। 3 ধরনের অনুবর্ণ। 3 ধরনের অনুবর্ণ কি কি আমি একটু দেখাই। একটা হলো ফলা। যেমন ফলা, যেমন আমরা স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ দেখেছি, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ আছে। এই সংক্ষিপ্ত রূপটাকে বলা হয় ফলা, যেটা অনুবর্ণের মধ্যে পড়ে। ফলা হলো আমাদের 6টি। কি কি আমি পড়িয়ে থাকি এভাবে: মজার লবণ, মজার লবণ। তো এই মজার লবণ শব্দে আমরা যেই 6টা বর্ণ দেখতে পাচ্ছি, এই 6টা বর্ণ 6টা ফলা: ম ফলা, জ ফলা, র ফলা, ল ফলা, ব ফলা, তারপরে হলো ন বা ন ফলা। ঠিক আছে, দুইটাকে একটা ধরো। তাহলে এই যে ফলা চিহ্ন যে কয়টা আছে, ফলা বর্ণ যে কয়টা আছে, এগুলো আমাদের অনুবর্ণের মধ্যে পড়ে। এরপরে ফলার পরে আরেকটা আছে আমাদের রেফ। রেফ অর্থাৎ রেফ অর্থাৎ এই যে বর্ণের উপরে এই যে চিহ্ন, এই চিহ্নটাকেও বলা হয় কি? অনুবর্ণ। অনু মানে হচ্ছে ছোট, ঠিক আছে, ছোট বর্ণ। তো এই অনুবর্ণ, যেমন এই যে আমরা একটা শব্দ লিখলাম কর্ম, এই কর্ম শব্দের ময়ের উপরে যেটা আছে এইটাই হচ্ছে আমাদের অনুবর্ণ বা রেফ। অর্থাৎ ফলা, রেফ, এগুলো হচ্ছে অনুবর্ণের মধ্যে পড়ে। এবং আরেকটি আছে এই অনুবর্ণের মধ্যে, সেটি হলো বর্ণ সংক্ষেপ, অর্থাৎ বর্ণকে সংক্ষেপ করা, ছোট করা। যেমন আমাদের বর্ণমালা একটি বর্ণ আছে, এটা হলো খণ্ডত। এই খণ্ডতকে স্বতন্ত্র বর্ণ বলা হয় না, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। বর্ণ সংক্ষেপ মানে হলো বর্ণকে ছোট করা। যেমন এই যে এটা হলো দন্ত স। কেমন? যেমন আমরা লিখছি বাক্স, একটা শব্দ লিখছি বাক্স, এই যে বাক্স নিচে যে চিহ্নটা দিলাম, এটা হলো স এর সংক্ষিপ্ত রূপ। বা এই যে উঁকে যখন আমরা যুক্ত বর্ণ আকারে লিখি তখন কিন্তু একটা ছোট এরকম একটা পাওয়া যায়, এটা হলো বর্ণ সংক্ষেপ। অর্থাৎ বর্ণকে যখন একেবারে ছোট করে ফেলা হয় তখন সেটা বর্ণ সংক্ষেপ হয়। তো এইরকম বর্ণ সংক্ষেপের মধ্যে একটি হলো খণ্ডত, যেটার অস্তিত্ব
আমাদের বর্ণমালায় আছে, অর্থাৎ বর্ণমালায় এই বর্ণ সংক্ষেপের অস্তিত্বটা আছে, যেই কারণে এটাকে আহ স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত বলা হচ্ছে। অর্থাৎ এর অর্থ এই না যে খণ্ডত স্বতন্ত্র বর্ণ, খণ্ডত খণ্ডত বর্ণমালায় স্থান পেয়েছে বলে এই যে বর্ণ সংক্ষেপ আছে সেগুলোর মধ্যে এটি স্বতন্ত্র, কিন্তু এটা বর্ণমালার কোনো স্বতন্ত্র বর্ণ নয়, এই দিকে একটু খেয়াল রাখতে হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে অনুবর্ণের মধ্যে আছে ফলা, রেফ এবং বর্ণ সংক্ষেপ। ওকে, তাহলে অনুবর্ণের মধ্যে আমরা তিন ধরনের চিহ্ন পাচ্ছি যেগুলো অনুবর্ণ। এরপরে আছে যুক্ত বর্ণ, একটু আগে যেটা দেখালাম যুক্ত বর্ণ, এগুলো হলো যুক্ত বর্ণ, এগুলো হলো যুক্ত বর্ণ, এটাকে আসলে এইভাবে লেখা হয় যুক্ত বর্ণ। তো এই যে যুক্ত বর্ণ এগুলো আমরা চিনি, ঠিক আছে, এগুলোকে আধুনিকেরা আলাদা করেছে। এখন একটা বিষয় লক্ষ্য করতে হবে, যুক্ত বর্ণ আছে দুই ধরনের, একটা হলো স্পষ্ট যুক্ত বর্ণ, আরেকটা হলো স্পষ্ট না, এটা হচ্ছে স্বচ্ছ, স্বচ্ছ, আরেকটা হলো অস্বচ্ছ, অস্বচ্ছ। দুই ধরনের যুক্ত বর্ণ আছে, স্বচ্ছ আর অস্বচ্ছ। এখন এই জায়গায় দেখতে হবে স্বচ্ছ কোনটা, অর্থাৎ যেই যুক্ত বর্ণটির দিকে তাকালে যে বর্ণ আছে যুক্ত আছে সেটা সহজে বের করা যায়। অর্থাৎ এই বর্ণটার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে দুইটা দ আছে, অর্থাৎ দ এর সাথে দ। বা যদি আমরা প এর সাথে ট যুক্ত বর্ণ দেখি তাহলে আমরা সহজেই বলতে পারবো এর সাথে কি আছে, একটা প আছে আর একটা ট আছে, অর্থাৎ এটা দেখেই চেনা যায়, অর্থাৎ এটা হলো স্বচ্ছ। অন্যদিকে অস্বচ্ছ বলতে যেটাকে দেখলে বোঝা যায় না যে এর মধ্যে আসলে কোন বর্ণ দুটি আছে। যেমন এই যে এই বর্ণটার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বর্ণ একটি বর্ণ, কিন্তু এখানে কি কি বর্ণ আছে এটা কিন্তু বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু এটাকে ভাঙলে আমরা এই দুইটা বর্ণ পাই, যে দুইটা বর্ণ এই জায়গাতে দেখাই যায় না। আবার যদি আমরা এই বর্ণটাকে ভাঙি তাহলে আমরা দেখতে পাই হ যোগ ম আছে, অর্থাৎ এই যে এই দুইটা যে বর্ণ এখানে যুক্ত আছে, যেটা কিন্তু এই বর্ণের দিকে তাকালে দেখাই যায় না বা বোঝাই যায় না যে এখানে এই দুইটা বর্ণ আছে। এই জন্য এগুলোকে বলা হচ্ছে অস্বচ্ছ, আর এই এইগুলোকে বলা হচ্ছে স্বচ্ছ। তো এগুলো হচ্ছে আধুনিক ব্যাকরণে যে কিছু বর্ণ, সেই বর্ণগুলো আমরা দেখলাম। এরপরে আমরা আসবো অক্ষরে। অক্ষর, অক্ষর, ওকে। অক্ষর কি জিনিস? অক্ষরের সাথে কিন্তু আমরা সবাই পরিচিত, এটা আমাদের জানা বিষয়, বা এটা ভুলবারও কিছু নয়। অক্ষর খুবই গুরুত্বপূর্ণ, বাংলা ব্যাকরণ এখান থেকে যেমন প্রশ্ন এসে থাকে, পাশাপাশি অক্ষর দিয়ে ছন্দ নির্ণয় করা হয়। বাংলা যে কবিতা আছে, যে কবিতার যে ব্যাপারগুলো এগুলো এই যে ছন্দ নির্ণয়, এই ছন্দ নির্ণয় সম্পূর্ণ অক্ষরের উপর নির্ভর করে, ঠিক আছে। তো যে কারণে অক্ষর খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন আসে। আমরা ইংরেজিতে যে সিলেবল পড়েছি সেই সিলেবলই হলো বাংলা অক্ষর, অর্থাৎ একটা শব্দকে যদি আমরা ভাঙি, অর্থাৎ একটা শব্দকে ভেঙে ভেঙে উচ্চারণ করাটাই হলো অক্ষর। যদি আমরা বইয়ের সংজ্ঞার দিকে যাই তাহলে বলতে হয় এভাবে যে নিঃশ্বাসের স্বল্প প্রয়াসে বা এক প্রয়াসে আহ উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টি, অর্থাৎ আহ এক প্রয়াসে যতটুকু উচ্চারণ করা যায় বা যতটুকু না করলেই না, সেটাই হচ্ছে আমাদের অক্ষর। এই অক্ষর যদি আমরা এই অক্ষরকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে, আমরা দুইটি ভাগে দেখার পূর্বে আমরা একটা বিষয় লক্ষ্য করব, সেটি হলো যে অক্ষরটা বিশ্লেষণ করব কিভাবে। যেমন আমি একটা শব্দ লিখি, উদাহরণ দিই নয়তো বোঝা কষ্টসাধ্য হবে। একটা শব্দ লিখলাম রাজশাহী, এই রাজশাহী শব্দটার দিকে যদি আমরা তাকাই তাহলে রাজশাহীকে আমরা কিভাবে উচ্চারণ করছি, আমরা উচ্চারণ করছি এভাবে রাজ শাহী, আমরা কিন্তু এভাবে বলছি না রাজো, রাজো শাহী, আমরা কিন্তু রাজো শাহী বলি না, আমরা যা বলি সেটাকে স্লো ভাবে বলবো, মানে কয় ভাগে ভাগ করে বলা যায়, অর্থাৎ টুকরা করব। এই টুকরা করতে গেলে এভাবে প্রথমে আমরা উচ্চারণ করি রাজ, আগে রাজ উচ্চারণ করি, রাজ উচ্চারণ করার পরে উচ্চারণ করি সা, তারপর উচ্চারণ করি কি হি, অর্থাৎ আমরা এটাকে তিনটি অংশে উচ্চারণ করি। বা একইভাবে যদি আমি একটা শব্দ লিখি প্রমিত, একটা শব্দ লিখলাম প্রমিত,
এই প্রমিত শব্দের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই উচ্চারণ করি প্রমিত, প্রমিত, অর্থাৎ আমরা এই শব্দটিকে তিনটি ভাগে ভাগ করে উচ্চারণ করছি। বা আমি যদি একটা শব্দ লিখি আরাকান, আরাকান, এই আরাকান শব্দটার দিকে যদি তাকাই আমরা দেখতে পাচ্ছি কি আমরা এখানে একটা এই শব্দটা কয়টি অংশে টুকরো করা যায় একটু দেখি। তাহলে রা কান, কান, আরাকান। ওকে, অর্থাৎ একটা শব্দকে স্লো ভাবে উচ্চারণ করে কয়টা টুকরো করা যায়, অর্থাৎ তার উচ্চারণের ক্ষেত্রে সেই শব্দটার উচ্চারণের ক্ষেত্রে কোনো আহ বিকৃতি করা যাবে না, সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে যে এটার উচ্চারণ যাতে ঠিকঠাক থাকে। ওকে, এখন একটা বিষয় এই জায়গায় লক্ষ্য রাখতে হবে, এই অক্ষর হচ্ছে দুই ধরনের, একটা হলো মুক্ত অক্ষর বা মুক্তাক্ষর, আরেকটা হলো বদ্ধ। অর্থাৎ একটি অক্ষর মানে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। উচ্চারণের সময় যখন মুখ খোলা থাকবে তখন সেটা হলো মুক্ত, আর যখন মুখ বন্ধ থাকবে তখন সেটা হলো বদ্ধ। বদ্ধ অক্ষরের শেষে হসন্ত চিহ্ন দিতে হয়। যেমন এই যে আমি এখানে যে শব্দগুলো লিখেছি রাজশাহী, আমি কিন্তু রাজশাহী উচ্চারণ করছি, আমি কিন্তু রাজশাহী উচ্চারণ করছি না। যেহেতু রাজ বলছি, রাজ, রাজ, এই রাজ বলে যখন আমার মুখটা আটকে যাচ্ছে অর্থাৎ এইটা হবে বদ্ধাক্ষর। সা, 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 মানে তালব্য স যে আছে তার সাথে আকার আছে, অর্থাৎ এই যে তালব্য এই উচ্চারণ শব্দটা খণ্ডাংশটা এটা উচ্চারণের সময় মুখ খোলা থাকে, আমি কিন্তু মুখ বন্ধ করে এটাকে উচ্চারণ করতে পারবো না, অর্থাৎ ওই অংশের শেষে উচ্চারণ করতে গেলে মুখটা খোলা থাকবে। যেমন হি, হি উচ্চারণ করার সময় আমার মুখটা খোলা থাকছে। আবার একই ভাবে যদি দেখি শেষ শব্দটা আরাকান, আ রা কান, কান, আমি কিন্তু কানও বলতে পারবো না, আরা কানও বলতে পারবো না, কি বলছি আরাকান, কান বলে যখন আমি থেমে যাচ্ছি অর্থাৎ আমার মুখটা বন্ধ হয়ে যাচ্ছে, এই জন্য এটা হচ্ছে বদ্ধাক্ষর বা বদ্ধ অক্ষর। ওকে, সবসময় মনে রাখতে হবে মুক্ত অক্ষরের শেষে বা মুক্তাক্ষরের শেষে আমাদের স্বরধ্বনি থাকে, মুক্তাক্ষরের শেষে স্বরধ্বনি থাকে, যে আকার, দীর্ঘইকার, ঠিক আছে, এগুলোর সাথে স্বরধ্বনি থাকে, আর বদ্ধাক্ষরের সাথে সবসময় ব্যঞ্জন ধ্বনি থাকে এবং তার নিচে সবসময় হসন্ত দিতে হয়, যে কারণে আমি এই দুটাতে হসন্ত দিয়েছি। আরেকটি বিষয় হলো যে অক্ষর কি একটি শব্দ দিয়ে গঠন হতে পারে না? হ্যাঁ, অবশ্যই পারে। যেমন আমি শব্দ লিখলাম একটি মা, এই মা শব্দের দিকে যদি আমরা তাকাই এখানে একটাই অক্ষর আছে, আমি কিন্তু ম আ বলতে পারবো না, ম আ উচ্চারণটা কিন্তু ম আ না, উচ্চারণটা শব্দটা কি মা, অর্থাৎ এখানে অক্ষর একটি আছে। আবার যদি বলি ভাই, এই ভাই শব্দের দিকে যদি তাকাই তাহলে আমি দেখতে পাচ্ছি বর্ণ তিনটা আছে কিন্তু অক্ষর একটি। বোন, এই বোন শব্দের দিকে তাকালে দেখা যায় অক্ষর কয়টা আছে, একটা আছে। এইভাবে আর কি শব্দগুলোর অক্ষর বিশ্লেষণ করতে হয়। ওকে, আমি তিনটা শব্দ লিখবো, এই তিনটা শব্দের অক্ষর আহ কয়টি আছে এটা আমার যে শ্রোতা মণ্ডলী আছে বা আমার যে ভিউয়ার্স আছে তারা কমেন্ট বক্সে উত্তর করবেন। আমি তিনটা শব্দ লিখছি, একটা হলো সুনীতি কুমার, এই সুনীতি কুমার শব্দে কয়টি অক্ষর আছে? আরেকটি লিখছি আমি প্রতিরক্ষা, প্রতিরক্ষা, এই প্রতিরক্ষা শব্দে কয়টি অক্ষর আছে? আরেকটি শব্দ লিখছি আমি বিদ্যালয়, এই বিদ্যালয় শব্দে কয়টি অক্ষর আছে? এই কয়টি অক্ষর, এই অক্ষর সংখ্যা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।